প্রিয় দর্শক, সংবাদ নিয়ে কিন্তু বসে আছি, সংবাদের ভেতরে আছি প্রতিদিন সকালের মতোই। আজকে শীত একটু কম, আমরা জানিয়ে দিই আজকে 2025 খ্রিস্টীয় সনের 6 জানুয়ারি আর 1431 বঙ্গাব্দের 22শে পৌষ, তার মানে পৌষ প্রায় শেষের দিকে, আমাদের পিঠে পুলির পৌষ শেষের দিকে, রবীন্দ্রনাথের পৌষ, পৌষ তোদের ডাক দিয়েছে আয়রে ছুটে আয়, শেষের দিকে। চমৎকার সকাল আজকে বলতেই হবে। বাইরে হয়তো একটু, ঢাকার বাইরে হয়তো একটু শীত, হয়তো কাঁথা গায়ে দিতে হয়েছে, চাদরের ভেতরে। শিশুরা খুব অসুবিধার ভেতরে আছে। আমরা নাগরিক সংবাদের ভেতরে যখন যাব তখন দেখব যে শিশুদের ডায়রিয়া, নানান কথাবার্তা, মানে নানান অসঙ্গতি নিয়েই তো আমাদের শুরু করতে হয় সকালটা। তবু কিছু কিছু ভালো কথা বলবো, ভালো কিছু সংবাদ দেব। সঙ্গে আমি ডক্টর মঞ্জুরুল হক আপনাদের সঙ্গে আছি। দর্শক, দেশ রূপান্তর দিয়ে শুরু করছি আমাদের আজকের এশিয়ান সংবাদ বিশ্লেষণ। একেবারে প্রথমে লাল কালিতে হেডলাইনটা একটু জানিয়ে দিই আগে। খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন কাল, উন্নত চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দেশত্যাগের আগে গতকাল রবিবার রাতে দলের নীতি নির্ধারণী ফোরাম, জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা গুলশানের বাসভবনে ফিরোজায় তার সঙ্গে সাক্ষাৎ করেন। এই সংবাদটি দিয়ে শুরু করেছে দেশ রূপান্তর। তার ডান পাশে দেশ রূপান্তরের একটা ছবির ক্যাপশনটা, সেটি হলো বছরের পর বছর অবহেলায় পড়ে আছে ডেমো ট্রেন। ছবিটি গতকাল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তোলা। বছরের পর বছর ডেমো ট্রেন পড়ে থাকাটি আমাদের জন্য শুভকর ব্যাপার নয়। অংশীজনের মত চাইবে কমিশন সংবিধান সংস্কার প্রসঙ্গে। পুনর্লিখন না হলেও কার্যকর সংস্কারের মাধ্যমে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব, আলী রিয়াজ বলেছেন কথাটি। এটি গুরুত্বপূর্ণ সংবাদ। এক কলামে ছোট করে হলেও আমাদের খুব দৃষ্টি কেড়েছে। ডক্টর কামাল হোসেন বললেন, সংবিধানের ৭২-এর সংবিধানে নতুন করে ঠিক করার কিছু নেই। লিড নিউজটা একটুখানি আমি জানিয়ে দিই। ৭২-এর সংবিধানকে নতুন করে ঠিক করার কিছু নেই বলে মন্তব্য করেছেন গণফোরামের ইমেরিটিয়াস সভাপতি ডক্টর কামাল হোসেন। তিনি বলেছেন, শেখ হাসিনা দুঃশাসন করেছে বলে সম্পূর্ণ সংবিধানকে আমরা প্রশ্নবিদ্ধ করতে পারি না। গতকাল রবিবার সকালে প্রেস ক্লাবে গণফোরামের এক সংবাদ সম্মেলনে এ কথাটি ডক্টর কামাল হোসেন বলেন। আমরা জানি যে ৭২-এর সংবিধানের যারা লেখক প্রণেতা তার মধ্যে ডক্টর কামাল হোসেন অন্যতম। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে সরকার। জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গ, রাষ্ট্রপক্ষের আপিল খারিজ, তারেক রহমানের 4 মামলা বাতিলের রায় বহাল। দেশ রূপান্তরের লোয়ার ফোল্ডে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে, এই যে বলছিলাম, শীতকালীন ডায়রিয়া আক্রান্তের 80 ভাগই শিশু। সাংঘাতিক একটি খবর। প্রতিদিন আমাদের সংবাদপত্রের শিরোনাম হয়ে আসছে এই সংবাদটি। নিরপেক্ষ নির্বাচন দিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, বললেন সিইসি। অনুকূল পরিবেশ হলে শিগগিরই ফিরবেন তারেক রহমান। দুদকের আপত্তির পরও শরীফুল পাচ্ছেন দায়িত্ব, বেবিচক তার এই কমেন্ট করেছে। 50 বিচারকের ভারতে প্রশিক্ষণ কর্মসূচি বাতিল, এটিও আমরা দেখছি। প্রিয় দর্শক, যারা সঙ্গে আছেন আপনাদেরকে আমরা জানিয়ে দিই যে আমাদের সঙ্গে প্রতিদিনই কিন্তু খুব মূল্যবান অন্তত একজন করে আলোচক থাকেন, সংবাদের বিশ্লেষক থাকেন। আমাদের আজকের এই বিশ্লেষক হচ্ছেন ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ, পরিচালক, গবেষণা, সংকলন ও অভিধান, বাংলা একাডেমি। বিষয় হচ্ছে কি, আমাদের সামনেই এই যে কদিন পরেই
পয়লা ফেব্রুয়ারি আমাদের ভাষার মাস। বাংলা একাডেমি এই ভাষার মাসে কি কি দায়িত্ব পালন করছে এবং সেই সঙ্গে ই বুক তৈরিতে বাংলা একাডেমি কত দূর এগিয়েছে, এই প্রতিষ্ঠানটিকে আমরা বারবারই বলেছি তার অভিধানটি ই বুক হিসেবে দেবার জন্য কতখানি এগিয়েছে কাজ, আমরা একটু তার সঙ্গে যুক্ত হতে চাই। পরিচালক বাংলা একাডেমি ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনি গবেষণা, সংকলন, অভিধান এবং বিশ্বকোষ বিভাগের দায়িত্ব গ্রহণ করেছেন। অভিধান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটি জাতির ভাষার জন্যে ভাষার শব্দগুলো সেখানে গ্রথিত থাকে। আপনার অনেকগুলি কাজ আছে আমাদের দৃষ্টি কেড়েছে। অভিধান সংকলক আপনি, বাংলা ভাষায় আরবি, ফার্সি, উর্দুর, হিন্দির যে প্রয়োগ, এ নিয়ে আপনার একটি বিশাল কাজ আছে। বিশ্বকোষের মধ্যে আপনি আছেন। বাংলা একাডেমি ই বুক তৈরিতে কতখানি আগালো, এই প্রশ্নটি আমাদের বেশ কয়েক বছরের, যদি আমাদেরকে একটু জানান ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ, আপনি নিশ্চয়ই আমাদের শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আমরা বলছিলাম যে বাংলা একাডেমি ইবুক তৈরিতে, অভিধানের ইবুক ভার্সনটি তৈরিতে কতখানি এগিয়ে গেছে আপনার কাছে একটু জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ এবং এশিয়ান টিভি এবং এশিয়ান টিভি যারা দর্শক শ্রোতা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাকে আপনারা বাংলা একাডেমির পক্ষ থেকে যে বিষয়ে এখানে কথা বলতে বলেছেন, আসলে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অভিধান প্রকাশ করা এটা বাংলা একাডেমির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজের ভিতরে পড়ে। আপনারা জানেন যে 1955 সালে 3রা ডিসেম্বর বাংলা একাডেমির প্রতিষ্ঠা লাভ করে এবং এই প্রতিষ্ঠান লাভের মুখ্য উদ্দেশ্য ছিল, প্রধান উদ্দেশ্যই ছিল কিন্তু বাংলা ভাষার সাহিত্যের চর্চা, বিকাশ, লালন পালন, পরিচর্যা, প্রচার প্রসার, এগুলোই মুখ্য কাজ ছিল। তো ভাষার যে কোনো ভাষার রক্ষণাবেক্ষণ, প্রচার প্রসারের জন্য মুখ্য ভূমিকা পালন করে কিন্তু অভিধান। তো আমি সেই বিভাগের দায়িত্ব নিয়েছি মাত্র গত 2 মাস হলো, যার কারণে আমি সামান্য হয়তো কিছু বলতে পারবো। তবে আমি আসার পরে যে কাজগুলো হাতে নিয়েছি তার ভিতরে অন্যতম হলো যে আমার লক্ষ্য হলো যে বাংলা একাডেমির প্রতিষ্ঠার যে মূল লক্ষ্য, সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলা একাডেমির কাজকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা, আমরা তাকেই প্রতিষ্ঠাতা মনে করি। উনি ভাষা বিজ্ঞানী ছিলেন, বহু ভাষা সম্পর্কে ওনার প্রায় 17টা ভাষা সম্পর্কে ওনার নলেজ ছিল। তো উনি 1958 সালে প্রথম একটা অভিধান যে রচনা করেন, বাংলা ভাষার আঞ্চলিক ভাষার অভিধান, বাংলা ভাষায় আঞ্চলিক ভাষার অভিধান। এটা অত্যন্ত ঐতিহাসিক একটা অভিধান ছিল। এই অভিধানটা এখন আমরা যে পুনর্মুদ্রণ করব বা সংস্কার করব, দুর্ভাগ্যজনক হলো, সত্য কথাটা আমাকে বলতে হচ্ছে যে এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর আঞ্চলিক ভাষার অভিধান সম্পাদন করার জন্য বা সংস্কার করার জন্য কোনো যোগ্য ব্যক্তিকে আমরা এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছি না। আমরা এই প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমরা একটা সম্পূরক প্রশ্নে যাই ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। জি বলুন। আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে, বিশ্ববিদ্যালয়ের বাংলা, ইংরেজি, ভাষাতত্ত্ব এসব বিভাগে কি দায়িত্ব দিলে আমাদের সেখানে কি যোগ্য ব্যক্তিত্বকে আমরা পাবো না? নিশ্চয়ই পাবো, কেন পাবো না? এতগুলো বিশ্ববিদ্যালয় বাংলাদেশে, প্রায় পাবলিক বিশ্ববিদ্যালয় এখন প্রায় 60 না 63টা, বেসরকারি বিশ্ববিদ্যালয় 100-এরও অধিক, এবং কলেজ আছে আমাদের যেখানে বাংলা বিভাগ আছে, ইংরেজি বিভাগ আছে। সেখানে নিশ্চয়ই অনেক যোগ্য, দক্ষ এবং ভালো আমরা গবেষক, শিক্ষক আমরা খুঁজে পেতে পারি। তো আসলে হয়তো সেই উদ্যোগটা হয়তো এই পর্যন্ত নেওয়া হয়নি। সবাই কাজ শুরু করার আগেই বলি, প্রথম কথায় এক বাক্যে বলে যে এই কাজের আসলে যোগ্য লোক নাই, কিন্তু আসলে আমাদের মনে হয় এটা খুঁজে দেখা উচিত। এবং আমি এই বিভাগের দায়িত্ব নেওয়ার পরে আমি বর্তমান মহাপরিচালক মহোদয়কে আমি এই কথাটাই বলেছি যে নিশ্চয়ই আছে বাংলাদেশ, এত বড় বিশাল দেশ, স্বাধীন বাংলাদেশ। আমাদের আগে বাংলা ভাষা সাহিত্যের রাজধানী ছিল কিন্তু কলকাতাকে আমরা বুঝতাম। কিন্তু আমাদের 90-এর দশকে যিনি মহাপরিচালক ছিলেন বাংলা একাডেমির, অধ্যাপক মোহাম্মদ হারুনুর রশিদ, উনি সম্ভবত 92 আর 93-তে কলকাতা বইমেলায় উনি অংশগ্রহণ করে ওখানে উদ্বোধনী অনুষ্ঠানে উনি ঘোষণা করেছিলেন যে একসময় কলকাতা বাংলা ভাষা সাহিত্যের রাজধানী ছিল, কিন্তু এখন থেকে আমি আপনাদের সামনে ঘোষণা করতে চাই
যে বাংলাদেশ হলো বাংলা ভাষা ও সাহিত্যের রাজধানী। তো বাংলাদেশ যদি বাংলা ভাষা সাহিত্যের কোনো গবেষণামূলক কাজ করতে না পারে, তো কারা করবে? এটা তো আমাদেরই দায়িত্ব এবং আমাদের করতেই হবে। ডক্টর এবং আমি হারুনুর রশিদ, আমরা একটু মানে খুব সংক্ষেপেই জানতে চাচ্ছি, সেটা হলো যে অভিধান, বাংলা একাডেমির যে অভিধানটি নিয়ে আমাদের ক্লাসে যেতে হয়, অনেকগুলি অভিধান বগলে করে নিয়ে ক্লাসে যেতে হয়, বিশাল বিশাল অভিধান, সেটি কবে ইবুক হিসেবে আমরা শ্রেণীকক্ষে পাবো, সমগ্র বাংলাদেশের মানুষ কবে সেটি ডাউনলোড করতে পারবে, কত দূরে গিয়েছেন আপনারা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে এই কাজটি করার জন্য, যেটা অনেক আগে করা উচিত ছিল, কিন্তু আমরা এই কাজটা মোটামুটি আমরা এই কাজটি প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আশা করি আগামী এক মাসের ভিতরে আপনি যে প্রশ্ন করলেন যে আমরা অভিধানটাকে কিভাবে প্রত্যেকটা ছাত্র, শিক্ষক, গবেষকদের বুকে সংযুক্ত করতে পারি, এই প্রকল্পটা আমরা গত 31শে ডিসেম্বর 2024 আমাদের প্রকল্পের মেয়াদ ছিল এবং আমরা শেষ করেছি। এখন শুধু আনুষ্ঠানিক কিছু কাজ আমাদের অনুষঙ্গ বাকি রয়েছে, ওইগুলো আমরা এখন ফিনিশিং এর কাজ করছি। আমি দৃঢ়ভাবে আশা করছি যে আগামী এক মাসের ভিতরে ইনশাআল্লাহ বাংলাদেশের এই ছাত্র, শিক্ষক, গবেষকদের হাতে আমরা অভিধানের বুকটা আমরা তুলে দিতে পারবো। সবাই তখন ঘরে বসে অভিধানটাকে আপনারা ব্যবহার করতে পারবেন এবং উপকৃত হতে পারবেন। এই ক্ষেত্রে একটুখানি আমরা জানতে চাই যে বাংলা ভাষার যারা লেখক, বাংলা ভাষার পাঠক যারা এবং বাংলা ভাষী যারা আমরা, আপনার একটি গ্রন্থ আমাদের দৃষ্টি কেড়েছে ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ, সেটি হলো বাংলা ভাষায় উর্দু, ফার্সি, আরবি, হিন্দি শব্দের যে প্রয়োগ, এটি সম্পর্কে যদি একটু জানান। দেখুন, আমারও অনেক আগে থেকে এটা ছিল যে আমি এই ধরনের গবেষণা করব। তো 2009 সালে আর কি তৎকালীন মহাপরিচালক জনাব শামসুজ্জামান খান আমাকে দায়িত্ব দিলেন যে বাংলা ভাষা এবং সাহিত্যে আমরা যে পরিমাণ আরবি, উর্দু, ফার্সি, হিন্দি শব্দ বিদেশি শব্দ ব্যবহার করছি, জি না, যেগুলো ব্যবহার করছি এগুলো আসলে বাংলাদেশে যে গবেষণা হয়নি একেবারে তা না, কিন্তু খুবই সংক্ষিপ্ত। তো আমাকে এই দায়িত্বটা উনি দিলেন যে বাংলা ভাষা ও সাহিত্যে আমরা যে আরবি, উর্দু, ফার্সি শব্দ ব্যবহার করছি এর সংখ্যা কত, একটু ব্যাপক গবেষণা করার দরকার। তো আমি সেই 9 সাল থেকে গবেষণা করে আমি 2015 সালে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয় আমার প্রথম অভিধানটি, সেটার নাম ছিল বাংলা ভাষায় ব্যবহৃত আরবি, ফার্সি, উর্দু শব্দের অভিধান। তো এই কাজটা আমি করতে যেয়ে দেখলাম যে না, শুধু আরবি, ফার্সি, উর্দু শব্দ কেন, বাংলা ভাষা ও সাহিত্যে এই ধরনের আরো অসংখ্য বিদেশি শব্দ রয়েছে, জি ব্যবহার করছি, জি জি, যেগুলো আমরা আমাদের কবিতা, গল্পে, উপন্যাসে, লেখায় ব্যবহার করে থাকি। তো আমি সেই 15 সাল থেকে আবার গবেষণা করা শুরু করলাম যে কতগুলো ভাষা আমাদের এই বাংলা ভাষার সঙ্গে বিদেশি ভাষার সংশ্লিষ্টতা রয়েছে। তো সেই গবেষণা করতে যেয়ে আমি দেখলাম যে না, শুধু আরবি, উর্দু, ফার্সি না, এখানে বিদেশি অন্তত আরো 17 রকম বিদেশি ভাষা রয়েছে। তো সেই গবেষণা করে আমি 2020 সালে যে অভিধানটা বাংলা একাডেমিতে প্রকাশ করলো, এটা হলো বাংলা ভাষা ও সাহিত্যে ব্যবহৃত বিদেশি শব্দের অভিধান, বিদেশি শব্দের ব্যবহার, বিদেশি শব্দের অভিধান। তো আমি অভিধানটা তৈরি করতে যেয়ে দেখলাম যে প্রায় 20 রকমের বিদেশি ভাষা আমাদের এই বাংলা ভাষা ও সাহিত্যে আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি, কিন্তু আমরা জানি না এটা আসলে রুট কোনটা, এর উৎপত্তি কোনটা, কোন ভাষা থেকে এটা আমাদের ভাষায় আসছে। ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ, আমরা জেনে গেছি আমাদের বুক অভিধানটি যেটি সেটি চলে আসবে, এটির অপেক্ষায় আমরা ছিলাম, অনেকদিন যাবৎ তাগিদ দিয়েছি, কিন্তু কোনো কারণে যেন বাংলা একাডেমি পিছিয়ে গেছে বারবার নানান রকমের অজুহাতে। যাই হোক, আপনাদের হাত ধরে আমরা এবারের বইমেলায়, এবং সম্ভবত আমিও থাকব বইমেলাতে, যদি বইমেলাতে থাকি কথাটি আবারও জিজ্ঞাসা করব, আপনাদের মুখোমুখি হব, অভিধান কোথায় আছে। ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ, এই সকালে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বাংলা একাডেমির সম্মানিত পরিচালক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। আমরা বিশ্বাস করি বুক হিসাবে অভিধান, গবেষণার সমস্ত সংকলন, বাংলা একাডেমির গ্রন্থগুলো, অমূল্য গ্রন্থগুলো আমাদের হাতে এসে পৌঁছবে। দর্শক, যুগান্তর নিয়ে আমরা কথা বলবো। দেশ জুড়ে তীব্র গ্যাস সংকট, হাহাকার বাসাবাড়ি, শিল্প কারখানায়, এটি প্রধান সংবাদ শিরোনাম। যেটা বলা হচ্ছে ড্রপ হেডে, সেগুলো হচ্ছে সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইন তৈরি হয়েছে, যানজট। মাতারবাড়িতে একটি ভাসমান এলএনজি টার্মিনাল অচল ছিল 1 সপ্তাহ। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে 2 থেকে 3 দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে,
ক্রেতা ধরে রাখতে ভর্তুকি দিয়ে বিকল্প ব্যবস্থায় কারখানা চালু রাখছেন শিল্প মালিকরা। প্রাথমিক ও মাধ্যমিকের নতুন বই, এটি শিক্ষার্থীর জন্য একটি সংবাদ। রাজনৈতিক অনেক গল্প ও কবিতা বাদ। আমরা ইত্তেফাকে যাই। ইত্তেফাকের একদম প্রধান কথা, যেটি প্রধান শিরোনাম, সর্বোচ্চ বিষাক্ত বায়ুতে স্বাস্থ্য ঝুঁকিতে ঢাকাবাসী, স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারির তাগিদ। প্রিয় দর্শক, এই মাত্র কদিন আগেই কিন্তু এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি স্বাস্থ্য বিষয়ের কর্মকর্তাদের সঙ্গে, যে ঢাকা মহানগরীর বায়ু দূষণ এখন সর্বোচ্চ পর্যায়ে, এটিকে জরুরি বিষয় হিসেবে ঘোষণা করা উচিত। মানে আমরা প্রতি মুহূর্তে সবচেয়ে বেশি বিষাক্ত বাতাস গ্রহণ করছি। সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্যদের প্রস্তুত থাকতে হবে, প্রধান উপদেষ্টা। আবু সাইদ হত্যাকাণ্ডে অভিযুক্ত ৭১ শিক্ষার্থী বহিষ্কার, আমরা এই খবরটিও পেয়েছি। খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির বৈঠক। জনকণ্ঠে বাধ্যতামূলক ছুটিতে ৬ ব্যাংকের এমডি। যমুনা রেল সেতুতে উভয় প্রান্ত থেকে চলল ট্রেন। পাইপলাইন না থাকায় পুরো কাজে আসছে না ভোলার গ্যাস, সিএনজিতে রূপান্তর করে আনতে দ্বিগুণ খরচ। হ্যাঁ, একটি ভালো খবর আছে যে অগ্নিকাণ্ডের পর স্বাভাবিক অবস্থায় ফিরছে সচিবালয়। ক্ষতিগ্রস্ত ৪টি তলা বাদে বাকি 5টি তলায় অফিস শুরু। আরেকটি কথা হচ্ছে, শীত কমলেও ঠান্ডাজনিত রোগ কিন্তু আমাদের বেড়েই চলেছে। এটি পেয়েছি জনকণ্ঠে, প্রথম আলো। প্রথম আলো বলল, বঞ্চিত ও বৈষম্যের শিকার সহ নানা দাবিতে ১০১ আন্দোলন। চিকিৎসার জন্য আগামীকাল লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। একটু লোয়ার ফোল্ডের দিকে যাই। অটোরিকশা চালকেরাও আন্দোলনে। অটোরিকশা চালকেরাও আন্দোলনে। কথাটি হচ্ছে, ঢাকা জেলার সিএনজি চালিত অটোরিকশাগুলোকে মহানগরীতে চলাচলের অনুমতি দেওয়ার দাবিতে সড়ক অবরোধ। বেইলি রোডের একটি ছবি দেয়া আছে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। কৃষককে মাঠে ফেরাবে কে? জলবায়ু পরিবর্তনের প্রভাব। প্রথম আলোর অনুসন্ধান, সন্দ্বীপের কৃষি ২। প্রথম আলোর এই সংবাদটি রয়েছে। জলবায়ু পরিবর্তনের মানে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের অন্যতম হচ্ছে বাংলাদেশ। মানে যত ঝড় ঝাপটা, খরা, বন্যা সব কিছু আমাদের এই বদ্বীপের উপর দিয়ে চলে যায়। মানে আমরা খুব অসহায় হয়ে যাচ্ছি। অথচ জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে গ্রিন হাউস ইফেক্টের কারণে বা অন্যান্য কাজের জন্য বাংলাদেশ কিন্তু একেবারেই দায়ী নয়। তবুও সমগ্র বিশ্বের, শিল্পোন্নত বিশ্বের সমগ্র দায় বাংলাদেশকে নিতে হচ্ছে। আমরা সত্যিই খুব বিপন্ন বোধ করছি। অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে দাঁড়িয়ে আমরা, প্রিয় দর্শক, একটি খবর দিয়ে আমরা আজকের মতো বিদায় নিতে চাই। সেটি হলো প্রবীর মিত্র, আমাদের সময়ের অন্যতম একজন চরিত্রাভিনেতা, কখনো নায়কও ছিলেন। তার কণ্ঠস্বরের জন্য তিনি বিখ্যাত ছিলেন। চলচ্চিত্রের অন্যতম সারথি বাংলা চলচ্চিত্রের। খুব ব্যক্তিত্বশীল তার অভিনয় ছিল প্রবীর মিত্র। আমরা সিরাজউদ্দৌলাকেও দেখেছি। মানে আনোয়ার হোসেনের সিরাজউদ্দৌলার পরে প্রবীর মিত্র রঙিন সিরাজউদ্দৌলাতে অভিনয় করেছেন। এই অত্যন্ত ব্যক্তিত্বশীল মানুষটি পরকালে চলে গেছেন। এই গতকালই বলছিলাম, আমাদের নৃত্যশিল্পী এবং আমাদের অভিনয় শিল্পী অঞ্জনা, তিনিও চলে গেলেন। ঠিক তার পরদিনই প্রবীর মিত্র আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা যারা সেই সময়ের মানুষ, আমাদের যুগের সেই সময়ের যারা অভিনেতা অভিনেত্রী, তারা চলে যাচ্ছেন বিদেহী আত্মার
মাগফিরাত কামনা করি, পরকালে তারা যেন অনন্ত শান্তিতে বসবাস করেন। চলে তো যেতেই হবে, কিন্তু তা প্রবীর মিত্রের মতো গৌরবোজ্জ্বল হোক। এই শিল্পীর মতো গৌরবোজ্জ্বল মৃত্যু নিয়ে যেন পৃথিবী ত্যাগ করতে পারি। আজকের মতো শুভেচ্ছা সবার জন্যে। আগামীকাল দেখা হচ্ছে। সঙ্গে নিশ্চয়ই আছেন। ভালো থাকুন।